আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ফাতিহা শাফি। আর শুরুতেই থাকছে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। দেশের প্রতিটি ঘর আলোকিত করা সরকারের সবচেয়ে বড় অর্জন, বললেন প্রধানমন্ত্রী। একনেকে 12টি প্রকল্প অনুমোদন। নির্বাচন কমিশনের সংলাপে বিএনপির কোনো আগ্রহ নেই, গ্যাসের দাম বাড়ানো প্রস্তাব অবাস্তব, দাবি মির্জা ফখরুলের। রুয়েটের উপাচার্যের বিরুদ্ধে পরিবারের 7 সদস্যকে অবৈধভাবে নিয়োগ দেওয়ার অভিযোগ। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার জানাবো বিস্তারিত সংবাদ। মিয়ানমারের রোহিঙ্গাদের ওপর দেশটির সেনাবাহিনীর চালানো সহিংসতাকে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনে ইউএস হলোকস্ট মেমোরিয়াল মিউজিয়ামে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এ ঘোষণা দেন। এই প্রথম মিয়ানমার সেনাবাহিনীর ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে নিজেদের অবস্থান স্পষ্ট করল বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশটি। এস এম আশরাফের রিপোর্ট। 2017 সাল থেকে রাখাইনে মিয়ানমার সেনাবাহিনী মারছে মানুষ, মরছে রোহিঙ্গারা। প্রাণ বাঁচাতে লাখো রোহিঙ্গা মুসলিম সীমানা পেরিয়ে আশ্রয় নিয়েছেন বাংলাদেশে। দিব্যলোকের মতো এই ছবিগুলো যখন সারা বিশ্ব দেখছে, তখন ক্ষমতাধর দেশগুলো বলে আসছিল তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। গত বছরও মালয়েশিয়া সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছিলেন, রোহিঙ্গাদের প্রতি মিয়ানমারের আচরণ গণহত্যা কিনা তা খতিয়ে দেখছে যুক্তরাষ্ট্র। হয়তো শেষ হয়েছে সেই দেখাদেখি। আনুষ্ঠানিক ঘোষণা যেন তাই জানান দিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইহুদিদের উপর গণহত্যা ছাড়াও বিশ্বে 7টি গণহত্যার ঘটনা ঘটেছে। আজ 8ম গণহত্যার স্বীকৃতি দেওয়া হলো। সংখ্যালঘু রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমার সেনাবাহিনীর সদস্যরা গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ করেছে বলে আমরা সিদ্ধান্তে পৌঁছেছি। এর আগে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন 2018 সালে মিয়ানমার সেনাবাহিনীর সামরিক অভিযানকে গণহত্যামূলক কাজের অন্তর্ভুক্ত করে। তখন ওয়াশিংটন তাকে জাতিগত নির্মূল হিসেবে অভিহিত করেছিল। সুর পাল্টে এবার তারা বলছে, যতদিন জান্তা সরকার ক্ষমতায় থাকবে ততদিন মিয়ানমারে কেউ নিরাপদ নয়। আমরা বার্মিজ সামরিক বাহিনীকে অভ্যুত্থানের পর থেকে অনেকগুলো একই ধরনের কলাকৌশল ব্যবহার করতে দেখেছি। এখন শুধু সেনাবাহিনী বার্মায় তাদের দমনমূলক শাসনের বিরোধিতা বা অবমূল্যায়নকারী হিসেবে দেখলে টার্গেট করছে। রোহিঙ্গা গণহত্যার অভিযোগে নেদারল্যান্ডসের দ্য হেগে জাতিসংঘের সর্বোচ্চ আদালতে চলছে একটি মামলাও। আন্তর্জাতিক বিচার আদালতে সে মামলাটি করে গাম্বিয়া। এস এম আশরাফ, এটিএন বাংলা। গণতন্ত্রের ধারাবাহিকতা বজায় থাকায় দেশের উন্নয়ন ও শতভাগ বিদ্যুতায়ন সম্ভব হয়েছে। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি এলাকায় আমরা একেবারে সেই নদীর তলদেশ থেকে সাবমেরিন কেবলের মাধ্যমে বা সাগরের ভিতর থেকে সাবমেরিন কেবলের মাধ্যমে বিভিন্ন দ্বীপ অঞ্চলকেও কিন্তু আমরা বিদ্যুৎ পৌঁছে দিয়েছি। আর শিল্পায়নের জন্য তো আমাদের বিদ্যুৎ দরকার। তো যাই হোক, আলহামদুলিল্লাহ কালকে আমরা ঘোষণা দিতে পেরেছি প্রত্যেকটা ঘর আলোকিত করব। এটা আমার একটা কথা ছিল, ওয়াদা ছিল। সেই ওয়াদাটা পূরণ করতে পেরেছে। সম্ভব হয়েছে একমাত্র কারণে যে ধারাবাহিক একটা গণতান্ত্রিক ব্যবস্থা আমাদের ছিল। আর সেই সাথে সাথে আমরা সেই 9 থেকে এ পর্যন্ত একটানা সরকারে আসতে পেরেছি, যেন কাজ করে একটু সুযোগ পেয়েছি। নির্বাচন কমিশনের সংলাপে বিএনপির কোনো আগ্রহ নেই, এ কথা জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ইসির ওপর বিশিষ্ট জনদেরও আস্থা না থাকায় অনেকেই তা বর্জন করছেন। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে এক অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন। নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির সময়ে গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাবকে অবাস্তব বলে দাবি করেন তিনি। মইনুল হাসানের রিপোর্ট। জিয়া পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে আসেন বিএনপি মহাসচিব সহ নেতাকর্মীরা। আনুষ্ঠানিকতা শেষে মির্জা ফখরুল বিশিষ্ট জনদের সাথে নির্বাচন কমিশনের সংলাপকে অর্থহীন বলে মন্তব্য করেন। যত ভালো ইসি হোক না কেন, ইসির পক্ষে কোনো মতেই
একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব না যদি নির্বাচনকালীন সময় সরকার যদি নিরপেক্ষ না হয়। সেই জন্যই আমরা এটাতে আগ্রহী নই, আপনারা জানেন, এবং কাকে ডাকলো না, বা তারা কি বলছেন, কারা যাচ্ছেন না, এই যে অনুপস্থিতি, এখান থেকেই বুঝতে পারেন যে আসলে এটাতে যারা সুশীল সমাজ তাদেরও কোনো আগ্রহ নেই। এ সময় গ্যাসের দাম বাড়ানোর সরকারি উদ্যোগের সমালোচনা করে তিনি বলেন, এটি হবে সাধারণ মানুষের জন্য মরার উপর খাড়ার ঘা। গ্যাস, বিদ্যুৎ বা পানির মূল্য বৃদ্ধির সম্পূর্ণ বিরোধী, এটা গণবিরোধী উদ্যোগ। সাধারণ মানুষ এমনিতেই নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির যে মূল্য বৃদ্ধি হচ্ছে তাতে তারা নাভিশ্বাস উঠে গেছে, হিমশিম খাচ্ছে। গ্যাসের দাম বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু আবারও সমস্ত দ্রব্যাদির দাম বেড়ে যাবে, এটা ইন্টারলিঙ্কড আছে। সুতরাং এটা প্রশ্নই উঠতে পারে না, আমরা কোনো মতেই এটাকে সমর্থন করতে পারি না। এদিকে চাল, ডাল, তেল সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের অস্বাভাবিক দাম বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঢাকা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে বিএনপি। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির নেতৃত্বে ঢাকা জেলা নেতাকর্মীরা এতে যোগ দেন। দেশে একটা দুর্ভিক্ষের অবস্থা বিরাজ করছে, সরকার উন্নয়নের কথা বলছে, সরকার নানা ধরনের জনগণের মন ভোলানোর কথা বলছে, কিন্তু বাস্তব অবস্থা হচ্ছে মানুষ না খেয়ে আছে। বিএনপির কর্মসূচিকে কেন্দ্র করে জজকোর্ট এলাকায় নেওয়া হয় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রুয়েটের উপাচার্য রফিকুল ইসলাম শেখের বিরুদ্ধে দুই ভাই, শ্যালক, চাচাতো বোন সহ পরিবারের 7 সদস্যকে অবৈধভাবে নিয়োগ দেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি তদন্তের সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। আর উপাচার্যকে চিঠি দিয়ে ব্যাখ্যা চাইবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। রাজশাহী প্রতিনিধি সুজাউদ্দিন ছোটনকে সাথে নিয়ে মাহবুব কবির চপলের রিপোর্ট। সম্প্রতি বেশ কয়েকজন উপাচার্যের বিরুদ্ধে স্বজনপ্রীতি ও দুর্নীতির অভিযোগ উঠেছে। এবার তাতে যুক্ত হলেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রুয়েটের উপাচার্য অধ্যাপক রফিকুল ইসলাম শেখ। রুয়েটে 135 জনকে নিয়োগ দেওয়া হয়, এর মধ্যে অন্তত 7 জন ভিসির পারিবারিক নিয়োগ। শ্যালককে নিয়োগ দিয়েছেন পরিচালকের ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে। 2 ভাইয়ের একজনকে সিনিয়র সেকশন অফিসার, অন্য জনকে জুনিয়র সেকশন অফিসার, চাচাতো বোনকে ডাটা এন্ট্রি অপারেটর, স্ত্রীর ফুফাতো ভাইকে কেয়ারটেকার, গৃহকর্মীকে অ্যাসিস্ট্যান্ট কুক, গৃহকর্মীর স্বামীকে নিজের গাড়ি চালক হিসেবে নিয়োগ দিয়েছেন উপাচার্য। আরও কয়েকটি পদে নিয়োগ নিয়েও অভিযোগ রয়েছে। বিষয়টি নিয়ে ক্ষুব্ধ শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি। ওনার বাড়ির লোকরা সবাই ওই সিন্ডিকেটে নিয়োগপ্রাপ্ত হয়ে গেল, উনি সে কারণেই তো ছিলেন না। এটাও তো আরও গভীর দুর্নীতি। এই দুর্নীতির সাথে তারা শুধু নিজেরা জড়িত না, বিশ্ববিদ্যালয়ের বাইরের লোকরাও এর সঙ্গে জড়িত। রুয়েটের দুর্নীতির বিষয় তদন্ত করা হবে এবং এই তদন্ত নির্দেশ মন্ত্রণালয় থেকে আমাদের যে বিশ্ববিদ্যালয় কমিশন, সেখানে এটা যাবে এবং তদন্ত রিপোর্ট পেলেই তাদের বিরুদ্ধে, উপাচার্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মন্ত্রণালয় থেকে চিঠি পেলে তদন্ত করা হবে বলে জানায় ইউজিসি। আমরা স্বপ্নবিত হয়ে করব না যতক্ষণ পর্যন্ত নির্দেশনা শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাইম মিনিস্টার অফিস থেকে। আমরা বিরুদ্ধে তো এটা আমরা পারি না অ্যাক্ট অনুযায়ী, কিন্তু আমরা এমনি চিঠি দিয়ে জানতে চাইতে পারি যে পত্রপত্রিকা এগুলো এসছে, আপনার মন্তব্য কি। এসব অভিযোগের বিষয়ে জানতে রুয়েট ক্যাম্পাসে ভিসিকে পাওয়া যায়নি, তার ফোনও বন্ধ। দুঃখিত, কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। আগামী জুলাই মাসে উপাচার্য রফিকুল ইসলাম শেখের মেয়াদ শেষ হবে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। নির্বাচনে আস্থা ফেরানো ও মানুষকে নির্বাচনমুখী করতে বিশিষ্টজনদের সহযোগিতা চেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেন, গণতন্ত্র সুসংহত করতে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অপরিহার্য। আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিশিষ্টজনদের সঙ্গে সংলাপে সিইসি এসব কথা বলেন। এদিকে বৈঠকে অংশ নেওয়া সিপিডির সম্মানিত ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, বিগত 2 জাতীয় নির্বাচনের সাংবিধানিক ক্ষমতা প্রয়োগে কমিশন ব্যর্থ হওয়ায় নির্বাচনকালীন
নিরপেক্ষ সরকার জরুরি হয়ে পড়েছে। এছাড়া নির্বাচনকালীন সরকারের সহযোগিতা ছাড়া সর্বোচ্চ চেষ্টা করেও ইসির পক্ষে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। বৈঠকে ৩৯ জনকে আমন্ত্রণ জানানো হলেও অংশ নিচ্ছেন ১৭ জন। গত ১৩ মার্চ শিক্ষাবিদদের সঙ্গে প্রথম সংলাপ করে নবগঠিত নির্বাচন কমিশন। তখন ৩০ জন শিক্ষাবিদকে আমন্ত্রণ জানানো হলেও অংশ নিয়েছিলেন মাত্র ১৩ জন। নির্বাচনকালীন যদি একটি সরকার না থাকে, যেই সরকারের চরিত্রটা এমন হবে যে সে নির্বাচনের ফলাফলের ব্যাপারে নিস্পৃহ থাকবে, সেই নির্বাচনী ফলাফলকে নিজের পক্ষে নেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না অথবা কোনো ধরনের উৎসাহ যোগাবে না, সেই রকম একটি সরকার যদি না থাকে তাহলে নির্বাচনের কমিশনের সংবিধান এবং আইনে প্রদত্ত অধিকার কার্যকর করার কোনো সুযোগ নাই। ভোটের আগে এবং ভোটের পরে ভোটারদের নিরাপত্তা, যে একজন ভোটার সেন্টারে যেতে পারবে কিনা বা সেন্টার থেকে বের হলে সে নিরাপদ কিনা, এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। নির্বাচন কমিশন এখান থেকে যদি সেটা ওসিদের মাধ্যমে, ডিসিদের মাধ্যমে, উপজেলা নির্বাহী কর্মচারীদেরকে যদি আমরা সেন্সিটাইজ করতে পারি, সেন্সিটাইজ করে ওই জায়গাটা যদি আমরা দেখতে পারি তাহলে ভালো হয়। দর্শক, নির্বাচন কমিশনে আছেন আমাদের সহকর্মী একরামুল হক সায়েম। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সায়েম, সংলাপে কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে তা কি জানতে পেরেছেন? ফাতিহা, এই মাত্র 3 ঘন্টার সংলাপটি শেষ হয়েছে। বিশিষ্ট জনেরা এরই মধ্যে বের হয়ে এসেছেন এবং কিছুক্ষণের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল আমাদের সাথে কথা বলবেন এবং তিনি এই সংলাপে কোন কোন বিষয়গুলো উঠে এসেছে তার সারসংক্ষেপ আমাদেরকে বলবেন এবং আমাদের প্রশ্নেরও জবাব দেবেন। আপনি জানেন যে আজকের এই সংলাপ নতুন নির্বাচন কমিশন দায়িত্ব নেওয়ার পর দ্বিতীয় সংলাপ বিশিষ্টজনদের সাথে, এবং ৩৯ জন বিশিষ্টজনকে দাওয়াত দেওয়া হয়েছিল। তার মধ্যে শেষ পর্যন্ত ১৯ জন এই দাওয়াতে অংশ নিয়েছেন এবং নির্বাচনের বিভিন্ন বিষয় তারা পরামর্শ দিয়েছেন। আজকের এই সংলাপে মূলত দুটি বিষয় ঘুরে ফিরে এসেছে, সেটি হলো নির্বাচনকালীন সরকার এবং আরেকটি হলো ইভিএম। নির্বাচনকালীন সরকার নিয়ে বিশেষ করে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান, সিপিডির সম্মানিত ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য এবং গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডাক্তার জাফরুল্লাহ, তারা 3 জনই বিশেষ করে বলেছেন যে নির্বাচনকালীন যেই সরকারের কাঠামো আগে ছিল, আগের দুটি নির্বাচনে ছিল অর্থাৎ 2014 এবং 2018 নির্বাচনে ছিল, সেখানে যেই প্রক্রিয়া নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছে তাদের মতে যে সেই প্রশ্নবিদ্ধ নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে সরকারের কাঠামোকেই তারা মূলত দায়ী করছেন। তারা বলছেন সেখানে যদি সরকারের কাঠামো ভিন্ন হতো তাহলে হয়তো এই নির্বাচনগুলো সুষ্ঠু হতে পারত, এবং সেজন্য তারা বলছেন যে নির্বাচন কমিশন যতই শক্তিশালী হোক না কেন, আইন এবং সংবিধানে নির্বাচন কমিশনকে যতই ক্ষমতা দেওয়া হোক না কেন, যদি নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার না হয় তাহলে আসলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। একই সাথে আজকের আলোচনায় যারা অংশ নিয়েছেন তাদের সবাই এক বাক্যে ইভিএম এর বিরোধিতা করেছেন। তারা বলছেন যে ইভিএম ইস্যুতে জাতীয় ঐক্যমত দরকার এবং জাতীয় ঐক্যমত না থাকলে তাহলে এই ইভিএমকে নির্বাচন কমিশনকে বাদ দিয়ে এই নির্বাচন পরিচালনার ব্যবস্থা করা উচিত। এই মুহূর্তে ডাক্তার জাফরুল্লাহ কথা বলছেন, আমি আপনাদেরকে সরাসরি সেখানে নিয়ে যাচ্ছি। সাহসিকতার সাথে তাদেরকে এটা মোকাবেলা করতে হবে, তাদেরকে এমনকি প্রয়োজনের উনারা যদি আমাদেরকে সুষ্ঠু নির্বাচন এটা একটু বন্ধ করতে, এখানে যদি সুষ্ঠু নির্বাচন যদি নিশ্চিত না করতে পারেন তবে উনারা পদত্যাগ করে দেবেন। আমাদের কাছে মনে হলো যে উনারা আসলে আমাদের কথাগুলিকে সিরিয়াসলি নিয়েছেন। আমরা ইভিএম সম্পর্কে বলেছি, আমাদের একাধিক ব্যক্তি ফরাসউদ্দিন থেকে শুরু করে নিয়ে আমরা সবাই বলেছি যে আমরা সবাই দেশকে ভালোবাসি। যারা এসছিলেন তারা সেখানে সবাই কিন্তু এটা সুষ্ঠু নির্বাচন চাইছি, দেশে গণতন্ত্র চাইছি। তো এইটাও আমরা বলেছি দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন বড় কঠিন ব্যাপার, অসম্ভব বলি না কিন্তু কঠিন। সায়েম, ধন্যবাদ আপনাকে। এখন দেখবেন ইস্পাহানি শেয়ার বাজারের সংবাদ।
ঢাকা স্টক এক্সচেঞ্জে আজ মূল্য সূচকের উত্থানে লেনদেন চলছে। সকালে লেনদেন শুরুর পর থেকেই সূচক বাড়তে থাকে এবং দুপুর পর্যন্ত তিনটি সূচকই ঊর্ধ্বমুখী থেকে লেনদেন করছে। সেই সঙ্গে বেশিরভাগ কোম্পানির শেয়ার দরও বাড়ছে। এদিকে রেকর্ড ডেটের কারণে আজ সিটি জেনারেল ইন্স্যুরেন্স, আইপিডিসি ফিন্যান্স এবং ডেল্টা ব্র্যাক হাউজিং লিমিটেডের শেয়ার লেনদেন বন্ধ রয়েছে। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। টিসিবির মাধ্যমে 1 কোটি পরিবারকে কম মূল্যে তেল, ডাল, চিনি বিক্রি করায় প্রায় 5 কোটি মানুষ উপকৃত হচ্ছেন। দিনাজপুরের কাহারোলে ঐতিহাসিক নয়াবাদে মসজিদ ও কান্তজিও মন্দির পরিদর্শন শেষে বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি এ মন্তব্য করেন। তিনি আরও বলেন, আগে টিসিবির মাধ্যমে 10 থেকে 12 লাখ মানুষকে এসব পণ্য দেয়া হতো, কিন্তু রোজায় সবাই যাতে স্বল্প মূল্যে খাবার কিনতে পারে সেজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সেবা 10 গুণ বাড়িয়ে দিয়েছেন। সরকারের এই উদ্যোগের কারণে এরই মধ্যে নিত্যপণ্যের দাম কমতে শুরু করেছে বলেও দাবি করেন টিপু মুন্সি। সয়াবিন তেলটা আসে ব্রাজিল, আর্জেন্টিনা থেকে, পাম অয়েলটা আসে হলো মালয়েশিয়া, দু জায়গাতেই দাম বেড়েছে, যার জন্য এখানে দাম বেড়েছে। যদি দাম কমে ওখানে তাহলে এখানে কমবে, না হলে যা আছে আমরা চেষ্টা করবো সেই দামটা ঠিক থাকে যেটা হওয়া উচিত, সেখানে কেউ সুযোগ না নিতে পারে। এবারে আন্তর্জাতিক সংবাদ। দু 2050 সাল নাগাদ বিশ্বের 500 কোটি মানুষ পানি সংকটে ভুগতে পারে। জাতিসংঘের চলতি বছরের পানি উন্নয়ন প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। জনসংখ্যা বৃদ্ধি, খরা, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং সুষ্ঠু ব্যবস্থাপনার অভাবে এ অবস্থার সৃষ্টি হতে পারে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, আগামী 3 দশক ধরে প্রতি বছর বিশ্বে পানির ব্যবহার 1% বাড়বে। জলবায়ু পরিবর্তনের কারণে পানি সরবরাহের প্রচলিত উৎস খাল, বিল শুকিয়ে যাচ্ছে। এ কারণে বেড়ে যাবে ভূগর্ভস্থ পানির চাহিদা। বর্তমানে বিশ্বে 99% সুপেয় পানি আসে ভূগর্ভস্থ পানি সরবরাহ ব্যবস্থা থেকে, কিন্তু অব্যবস্থাপনার কারণে এই সরবরাহ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবারে পার্টেক্স খেলার খবর। হ্যামিল্টনে নারী বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশকে 110 রানে হারিয়েছে ভারত। প্রতিপক্ষের দেয়া 230 রানের টার্গেটে 119 রানেই অল আউট হয় নিগার সুলতানা জ্যোতির দল। এর আগে টসে জিততে ইনিংস শুরু করতে নেমে ভারতের হয়ে 74 রানের ওপেনিং জুটি গড়েন স্মৃতি মানধানা ও শেফালি ভার্মা। এরপর দলীয় 74 রানে 3 উইকেট নিয়ে ভারতকে চাপে ফেলে টাইগ্রেস বোলাররা, কিন্তু স্বস্তিকা ভাটিয়ার 50-তে 7 উইকেটে 229 রান তুলে মিতালি রাজের দল 3 উইকেট নেন ঋতুমণি। জবাবে শুরু থেকেই উইকেট হারাতে থাকে বাংলাদেশ। সর্বোচ্চ 32 রান করেন সালমা খাতুন। মালদ্বীপের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে ঢাকা ছেড়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। মালের উদ্দেশ্যে সকাল 11:15টার ফ্লাইটে দেশ ছাড়েন জামাল ভুঁইয়ারা। আগামী বৃহস্পতিবার মালদ্বীপ জাতীয় স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে খেলবে হ্যাভিয়ার কাবরেরার দল। এটাই বাংলাদেশের হয়ে প্রথম অ্যাসাইনমেন্ট হতে যাচ্ছে এই স্প্যানিশ কোচের। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে যথাযথ নিয়মে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন, আর এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। সাথে থাকার জন্য ধন্যবাদ।